সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্বে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে অবজেক্ট রেফারেন্সিং কী হয়। জাভাস্ক্রিপ্টের অবজেক্টটা যেহেতু আমরা শুরু করেছি আর এটাকে নিয়ে আমরা বোঝাও শুরু করেছি, আমরা জানা শুরু করেছি, আমরা অনেক কিছু শিখেছি কতগুলো পর্বের মধ্যে। বাট এই অবজেক্ট রেফারেন্সিং জিনিসটা আপনাদের জানাটা খুবই জরুরি, যে জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি অবজেক্টটা যখন আমরা কোনো একটা ভেরিয়েবলে স্টোর করি তখন এটা কীভাবে কাজ করে। তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, অ্যান্ড দেন একবারে নিচে এসে এই 68টাকে একবার কপি করে একবার পেস্ট করলাম, আর এটাকে জাস্ট রিনেম করে আমি 69 করে দিচ্ছি। তো চলুন এই ফোল্ডারটাকে আমরা এবার ভিএস কোড ওপেন করে নিই। তো দেখুন আমরা ভিএস কোডের মধ্যে 69 ফোল্ডারটাকে ওপেন করে নিয়েছি, আর এখানটাতে জেএসের ভিতরে থাকা কাস্টম.js রয়েছে। আমরা index.html ওপেন করলাম, আর মনে করুন জেএসের ভিতরে থাকা কাস্টম.js ওপেন করলাম, আর এখান থেকে আমি এটাকে জাস্ট করে দিলাম হচ্ছে 69, আর হচ্ছে আমি কাস্টম.js এর মধ্যে এসে আমি পুরোনো যতগুলো কোড আছে আমি সব কিছুকে রিমুভ করে দিচ্ছি এই মুহূর্তে। তো এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিলাম। তো জাস্ট বোঝার সুবিধার জন্য যে আমাদের এটা কাজ করছে নাকি, আমি মনে করুন এখানটাতে একটা অ্যালার্ট লিখলাম। অ্যালার্ট লেখার পরে আপনি জাস্ট এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখুন হ্যালো। এটাকে সেভ করলাম। চলুন এবার ফাইলটাকে রান করা যাক। তো রান করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট আমাদের এই 69 বলে ফোল্ডারটাতে আসবো, আর এই index.html এর উপর একটা ডাবল ক্লিক করব। তো দেখুন এখানটাতে হ্যালো মেসেজটা শো করছে, তার মানে আমাদের স্ক্রিপ্ট ঠিকঠাক রান করছে, তাই না? এইবার আজকে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট রেফারেন্সিং কী হয়। দেখুন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আগে ভেরিয়েবল ইউজ করতাম, তাই না? যেরকম আপনারা ভেরিয়েবল কীভাবে লিখতেন, যেরকম লেট মনে করুন লিখলাম মাই সাবজেক্ট, মনে করুন মাই সাবজেক্ট ইজ ইকুয়াল টু, আপনি এখানটাতে একটা স্ট্রিং নিচ্ছেন যেটার নাম এখানটাতে মনে করুন আপনি ভ্যালু দিলেন জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এইবার মনে করুন এই যে আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে ভালোবাসেন, তো এইরকম আপনার বন্ধুও জাভাস্ক্রিপ্ট শিখতে ভালোবাসে। তাই আপনি তখন কি করতেন, যে মনে করুন আপনি এখানে একটা আলাদা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন, যে লেট মাই ফ্রেন্ডস, বা হ্যাঁ মাই ফ্রেন্ড সাবজেক্ট বা ফ্রেন্ড সাব, এটা দিয়ে দিলাম ইকুয়াল টু। এবার আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এই ভ্যালুটাকে আবার এখান থেকে কপি করে এখানটাতে দিতে পারেন এরকমভাবে, যেহেতু দুজনেরই সেম সাবজেক্ট। আবার আপনি কি করতে পারেন, যেহেতু অলরেডি আপনি জানেন যে আপনার সাবজেক্ট আর আপনার বন্ধুর ফেভারিট সাবজেক্ট সেম, আর আপনি অলরেডি আপনার যে ফেভারিট সাবজেক্ট সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছেন, আপনি কি করতে পারেন, আপনার ভেরিয়েবলটাকেই আপনার বন্ধুর ভেরিয়েবলের সাথে এভাবে ইকুয়াল সাইন দিয়ে দিতে পারেন। তাহলে এক্ষেত্রে এবার কী হবে বলুন তো, আপনি যদি এখানটাতে console.log করেন, মনে করুন আমি এখানটাতে console.log করলাম মাই সাবজেক্ট, তাহলে আপনাকে কী দেখাবে, ঠিক জাভাস্ক্রিপ্ট দেখাবে। আবার সেম ওয়েতে আপনি যদি আপনার বন্ধুর সাবজেক্টটা ওখানে প্রিন্ট করেন, তাহলে এখানে আপনাকে কী দেখাবে বলুন তো, আপনাকে এই সেম ভ্যালুটাই কিন্তু দেখাবে, তাই না? চলুন দেখা যাক। আমরা এটাকে সেভ করলাম, আমরা এবার এখানে যাই, আমাদের জাস্ট কনসোল উইন্ডোটাকে একবার ওপেন করে রাখি, আর এবার রিলোডে প্রেস করি। দেখুন জাভাস্ক্রিপ্ট দুটোই আসছে। এক্ষেত্রে জিনিসটা কাজ করছে কীভাবে বলুন তো, এক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট সবার প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করছে, এটা তার মধ্যে এই ভ্যালুটাকে অ্যাসাইন করছে, আর তারপরে যখন আপনি এখানটাতে লিখেছেন যে মাই ফ্রেন্ড সাবজেক্ট ইকুয়াল টু মাই সাবজেক্ট, তখন জাভাস্ক্রিপ্ট কী করেছে, এই ভেরিয়েবলের ভিতরে থাকা এই ভ্যালুটাকে, মনে রাখবেন এই ভ্যালুটাকে জাস্ট এটাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেটা আমি কিছুক্ষণ আগে করলাম। অর্থাৎ এরকমভাবে করা আর আপনি ডিরেক্টলি এরকমভাবে করা দুটো সেম, ঠিক আছে? তাই আপনার হয়ে জাভাস্ক্রিপ্ট এই কাজটা করে দিয়েছে, এই জাভাস্ক্রিপ্টটাকে এখানে বসিয়ে দিয়েছে, আর আপনি শুধুমাত্র কী করেছেন, জাস্ট মাই সাবজেক্টটাকে এখানে বসিয়ে দিয়েছেন, জিনিসটা সেম। তাই এই যে ধরুন আপনি একটা ভেরিয়েবলকে অন্য আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করলেন, এক্ষেত্রে কোন জিনিসটা এই ভেরিয়েবলটার মধ্যে যাচ্ছে বলুন তো, এই ভেরিয়েবলের ভ্যালুটা, আপনি যে ভেরিয়েবলটা এখানে দিয়েছেন সেই ভেরিয়েবলের ভ্যালুটা এইখানটাতে যাচ্ছে, ঠিক আছে? তাই জিনিসটাকে আপনি এরকমভাবে ভাবতে পারেন, যে যখন আমরা ভেরিয়েবল শিখেছিলাম তখন আমরা এই জিনিসগুলো দেখেছিলাম, যে মনে করুন এরকম একটা বক্স রয়েছে আপনার কাছে, এটা একটা বক্স, আর এই বক্সের আপনি নাম কি দিয়েছিলেন, মনে করুন আমরা জাস্ট আমাদের ওখান থেকে কপি করে নিই, এই যে এই বক্সটার নাম দিয়েছিলেন আপনি মাই সাবজেক্ট, তাই না? তাই মনে করুন আমি এখানটাতে দিয়ে দিলাম যে মাই সাবজেক্ট, আপনি এটা দিয়েছেন, বেশ ভালো কথা। আর এই মাই সাবজেক্ট বলে বক্সটার মধ্যে আপনি কী ভ্যালু রেখেছেন বলুন তো, আপনি এখানটাতে রেখেছেন এই যে এই ভ্যালুটাকে, জাভাস্ক্রিপ্টটাকে। তাই আপনি মনে করুন এখানটাতে জাভাস্ক্রিপ্ট বলে একটা ভ্যালু রেখেছেন, ঠিক আছে? বেশ, বা এটাকে আমরা একটু হোয়াইট এটা দিয়ে দিই। এইবার আপনি কি করেছেন, আপনি আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছেন মাই ফ্রেন্ড সাবজেক্ট নামে। তাই এটাকে ভাবতে পারেন আপনি যে এখানটাতে আপনি আরেকটা এরকম বক্স ক্রিয়েট করেছেন, যেটার মধ্যে কি না আপনি নাম কি রেখেছেন, আপনি এটার নাম রেখেছেন মাই ফ্রেন্ড সাবজেক্ট। তাই মনে করুন আপনি এটার নাম রেখেছেন যে এইটা মাই ফ্রেন্ড সাবজেক্ট,
এটাকে আমি একটু এরকম কালার করে দিচ্ছি, সেম অ্যাজ ইট ইজ এটার মতো। এবার আপনি কি করলেন, আপনি এখানেতে লিখেছেন যে মাই ফ্রেন্ড সাবজেক্ট ইকুয়াল টু মাই সাবজেক্ট। তাই আক্ষরিক অর্থে কী হচ্ছে বলুন তো, এই যে ধরুন জাভাস্ক্রিপ্ট, এই ভ্যালুটা আপনার এইখানটাতে একটা কপি হয়ে চলে গেছে, জাস্ট এই ভ্যালুটা কপি হয়ে গেল কিন্তু, তাই না? আর বাই ডিফল্ট এই যে ধরুন আমরা ভেরিয়েবলগুলো তৈরি করি, এই ভেরিয়েবলগুলো কোথায় থাকে বলুন তো, আমাদের কম্পিউটারের র্যামের মধ্যে থাকে। তাই আপনি যদি জিনিসটা এরকমভাবে চিন্তা করেন, এই প্রত্যেকটা ভেরিয়েবল র্যামের এক একটা নির্দিষ্ট জায়গা নিয়ে থাকে বা র্যামের এক একটা অ্যাড্রেসের মধ্যে থাকে। যেরকম জাস্ট একটা হাই লেভেলের একটা ইন্ট্রোডাকশন আপনি দিয়ে দিচ্ছে, অত ডিপলি যাওয়ার দরকার নেই এই মুহূর্তে। তো দেখুন, যদি মনে করুন আপনার কাছে এটা যদি একটা র্যাম থাকে, মনে করুন এটা আমাদের কম্পিউটারের র্যাম, আমরা জাস্ট এই জিনিসগুলোকে একটুখানি নিচের দিকটা নামিয়ে নিয়ে চলে আসি, তাহলে একটু সুবিধা হবে। ঠিক আছে, আর মনে করুন এইটা হচ্ছে আমাদের র্যাম। তো র্যামের মধ্যে কী হয়, এখানটাতে অনেক জায়গা থাকে। তো মনে করুন আমি এখানটাতে কিছু কিছু জায়গা ড্র করছি এরকম। তো এখানটাতে জাস্ট আমি একটা একটা করে একটুখানি ড্র করে নিচ্ছি, মনে করুন। তো র্যামের মধ্যে এরকম জায়গা থাকে। আর এই যে ধরুন জায়গা, আপনি যে আপনার বাড়িতে থাকেন, নিশ্চয়ই সেই বাড়ির একটা অ্যাড্রেস রয়েছে, নাহলে মানুষজন বুঝবে কী করে যে আপনি কোথায় থাকেন। ঠিক সেরকমভাবে এই র্যামেরও প্রত্যেকটা জায়গার না একটা অ্যাড্রেস থাকে। তো মনে করুন আপাতত আমি এখানটাতে জাস্ট একটা র্যান্ডমলি দিয়ে যাচ্ছি, আমি এই ব্যাপারে জাস্ট একটা কিছুটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখছি। তো মনে করুন এর একটা অ্যাড্রেস রয়েছে, যেরকম এ থাকে 1A-তে, তারপরে মনে করুন এটা হচ্ছে সেরকমভাবে 1B 1C, এরকম করে মনে করুন সবার নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস রয়েছে। যেরকম এর হচ্ছে 1A, মনে করুন এর হচ্ছে 1B, এরকম টাইপের মনে করুন একটা ইউনিক অ্যাড্রেস রয়েছে। অর্থাৎ এই অ্যাড্রেসের সাথে এই অ্যাড্রেসের নাম কিন্তু কখনো মিলবে না, এর অ্যাড্রেস আলাদা, এর অ্যাড্রেস আলাদা। আবার মনে করুন এরকম করতে করতে মনে করুন এখানটাতে আরও অনেক অ্যাড্রেস রয়েছে, যেরকম এখানটাতে দিয়ে দিলাম যে C1, এরকম কোনো একটা অ্যাড্রেস। তো তারপরে আবার মনে করুন দিয়ে দিলাম যে D1, কিছুটা হতে পারে অ্যাড্রেস, মনে করুন সবার এক একটা অ্যাড্রেস রয়েছে। আর এই যে যখন আপনি ভেরিয়েবলগুলো ক্রিয়েট করেন না, তখন এই এক একটা ভেরিয়েবল এই ধরনের অ্যাড্রেসগুলোতে স্টোর থাকে। এই যে মনে করুন এখন এই যে ধরুন ভেরিয়েবলটা ক্রিয়েট করেছেন মাই সাবজেক্ট বলে, এ এখন এই অ্যাড্রেসে রয়েছে। আবার মনে করুন এই মাই ফ্রেন্ড সাবজেক্ট, এও কিন্তু এই র্যামের মধ্যেকার একটা অ্যাড্রেস নিয়ে রয়েছে, মনে করুন ও এই অ্যাড্রেসটাকে নিয়ে রয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে এই ভেরিয়েবলটা রয়েছে। তাই প্রত্যেকটা ভেরিয়েবল এরকম একটা নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে থাকে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, এটা সবার ক্ষেত্রেই সেম। এইবার দেখুন আমরা একটুখানি এখানটাতে যাই, যাওয়ার পরে দেখুন এটা তো নয় বুঝে গেলাম আমরা, তাই এটাকে একটুখানি কমেন্ট করে রাখলাম এই মুহূর্তে। এইবার ঠিক সেম ওয়েতে আমরা যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, মনে করুন আমি এখানটাতে করলাম যে লেট মাই ফ্যাভ সাবজেক্ট, মনে করুন আমি এটা ক্রিয়েট করলাম, আর এটা একটা এমটি অবজেক্ট মনে করুন। আর এখানটাতে জাস্ট একটা জিনিস বলে রাখি, এটা অনেকটা আপনি ভাবতে পারেন এরকমভাবে যে মনে করুন আপনারা দুই ভাই, আপনি আর এটা হচ্ছে আপনার ভাই। আপনারা যখন ছোট থাকেন তখন কি হয় যে আপনারা একে অপরের মধ্যে ঝামেলা করবেন বলে, তো আপনি মনে করেন আপনি স্কুলে যাচ্ছেন, তাই আপনার বাবা আপনাকে 5 টাকা দিল, আর আপনার ভাইকেও বা আপনার দাদাকেও 5 টাকা দিল, যাতে করে আপনারা ঝামেলা না করতে পারেন যে আচ্ছা তোকে বেশি দিয়েছে বা আমাকে কম দিয়েছে, এরকম টাইপের। তাই দেখুন আপনারা ঝামেলা করবেন বলে আপনাদেরকে কি করা হলো, আপনাদেরকে আলাদা আলাদা করে 5 টাকা দেওয়া হলো। উনি চাইলে কিন্তু 10 টাকা কাউকে একটা দিয়ে বলতেই পারতেন যে তোরা দুই ভাই ভাগ করে নিবি, বাট না, উনি করেননি, কারণ জানে যে এতে করে ঝামেলা হতে পারে, যে না এটা আমি তোকে দেবো না, না এটা হবে না। তাই উনি কী করলেন, তাই আপনাদেরকে আলাদা আলাদা করে 5 টাকা করে কয়েন দিলেন, বা মনে করুন 10 টাকা করে আপনাদেরকে দিলেন। কারণ আপনারা এখন ছোট, আপনারা বোঝেন না জিনিসগুলো, তাই এই কারণে যাতে আপনারা ঝামেলা না করেন, তাই আপনাদের প্যারেন্টস আলাদা আলাদা করে আপনাদেরকে 10 টাকা করে দিয়েছেন। আর সেটা আপনি কি করলেন, আপনি আপনার 10 টাকাটা আপনার বাক্সতে রাখলেন, আর আপনার ভাই বা আপনার দাদা সেই টাকাটা তার বাক্সতে রাখলো। এক্ষেত্রে বাক্স মানে হচ্ছে অ্যাড্রেসটা, সেম টাকা কিন্তু, তাই না? যেরকম এখানে দেখুন সেম ভ্যালু জাভাস্ক্রিপ্ট, আপনি রেখেছেন এখানটাতে আর আপনার ভাই রেখেছে এখানটাতে, এরকম টাইপের। এইবার যখন আমরা এরকম ধরনের একটা অবজেক্ট ক্রিয়েট করি না, মনে করুন এখানটাতে কি অবজেক্ট ক্রিয়েট করছি, মাই ফেভারিট সাবজেক্ট, আর মনে করুন এখানটাতে লিখলাম যে সাবজেক্টের নাম। তো মনে করুন আপনি এখানটাতে লিখতে চাইছেন যে সাবজেক্টের নেম কি, মনে করুন আপনি এখানে দিলেন যে সাবজেক্টের নাম হলো ডাবল কোটেশনের মধ্যে, মনে করুন লিখলাম যে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো তারপর আপনি লিখতে চাইছেন যে লার্নিং প্ল্যাটফর্ম, মনে করুন লার্নিং প্ল্যাটফর্মটা হচ্ছে আপনি এখানে লিখলেন যে ওয়েবশিপ, ঠিক আছে। তো এরকম করে বিভিন্ন টাইপের অবজেক্ট এখানটাতে থাকতে পারে। তো দেখুন এরকমভাবে যে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, তো এটা ঠিক ভেরিয়েবলের মতো, ও কী করবে, ও মেমোরির মধ্যে একটা জায়গাতে গিয়ে স্টোর হয়ে থাকবে। তাই এই সেম জিনিসটা মনে করুন আমরা যেরকমভাবে এখানটাতে ড্র করলাম, আমরা এখান থেকে এটাকে কপি করলাম, আমরা নিচে আরেকবার এটাকে পেস্ট করে দিই এরকম একটা জায়গাতে, ঠিক আছে।
তো এটার ক্ষেত্রে কি হবে, মনে করুন আমরা এখান থেকে আপাতত এটাকে বন্ধ করে দিলাম। তো এক্ষেত্রে কি দেখুন, আমরা একটা ভেরিয়েবল তৈরি করেছি, এটার নাম কি মাই ফেভারিট সাবজেক্ট, তাই না? তাই মনে করুন আমি এখানটাতে লিখলাম, এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম মাই ফেভারিট সাবজেক্ট নামে। আর এইবার আপাতত সব জিনিসগুলোকে ঠিক আছে থাক, আপনারা আশা করি বুঝে যাবেন, কোনো সমস্যা হবে না। তো মনে করুন আমি এখানটাতে মাই ফেভারিট সাবজেক্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি। এইবার আগে দেখুন, আগে এই ভেরিয়েবলটার মধ্যে কী ছিল, একটা ভ্যালু ছিল যেটাকে বলা হয় প্রিমিটিভ ভ্যালু। মানে প্রিমিটিভ ভ্যালু মানে কোনগুলো, যেরকম হচ্ছে স্ট্রিং বা নাম্বার বা ফ্লোট এরকম টাইপের। বাট এখন যে ভেরিয়েবলটা আমি ক্রিয়েট করেছি সেটার মধ্যে দেখুন কে রয়েছে, একটা অবজেক্ট রয়েছে, তাই না? তো এই অবজেক্টটা যখন আপনি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন তখন কি হয়, তখন দেখুন আগের ক্ষেত্রে কি হচ্ছিল, পুরো ভ্যালুটাই এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর হচ্ছিল, তাই না, বা মেমোরিটার মধ্যে স্টোর হচ্ছিল। বাট যখন আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করেন তখন কি হয় বলুন তো, তখন জিনিসটা আপনি এরকমভাবে চিন্তা করতে পারেন যে মনে করুন যে এই অবজেক্টটা এখানকার কোনো একটা জায়গাতে গিয়ে ক্রিয়েট হয়। মনে করুন এটাকে বলতে আমি এদিকটা নিয়ে গেলাম। তো মনে করুন আপনি যখন এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, ও কী করে, ও মেমোরির কোনো একটা জায়গাতে ক্রিয়েট হয়ে বসে থাকে। মনে করুন এখানটাতে একটা অ্যাড্রেস রয়েছে যেরকম D3, ঠিক আছে, এটা হচ্ছে মেমোরির অ্যাড্রেস। তো এই অবজেক্টটা এই মেমোরির কোনো একটা জায়গাতে আপনার ক্রিয়েট হয়ে থাকে। মনে করুন এইখানটাতে কোনো একটা জায়গাতে ও ক্রিয়েট হয়ে রয়েছে। আমরা একটু কালারটাকে একটু চেঞ্জ করে দিই যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো মনে করুন এই অবজেক্টটা ক্রিয়েট হয় এখানটাতে। তাই আমরা একটা কাজ করতে পারি, আমরা এই পুরো সিনট্যাক্সটাকে এখান থেকে কপি করে আপনাদের বোঝার সুবিধার জন্য এই মুহূর্তে আমি জাস্ট এখানটাতে লিখে দিলাম, ঠিক আছে? তো দেখুন এই যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটা এই মুহূর্তে কোথায় রয়েছে, এই এইখানটাতে রয়েছে। এটাকে একটুখানি বাড়িয়ে দিই আমি, বেশ ঠিক আছে। এই অবজেক্টটা মেমোরির কোনো একটা জায়গাতে মনে করুন ক্রিয়েট হয়ে যায়। এইবার আপনি কি করেছেন, অবজেক্টটা তো নয় ক্রিয়েট হয়ে গেল, কোন অ্যাড্রেসে ক্রিয়েট হয়েছে, D3-তে। এবার যখন আপনি এই গোটা অবজেক্টটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেন তখন কি এই যে গোটা অবজেক্টটা এটা কি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয় না, যেহেতু অবজেক্টটা অলরেডি তৈরি হয়ে গেছে আর এই মেমোরিতে রয়েছে, তাই জাভাস্ক্রিপ্ট কী করে, এই মেমোরির অ্যাড্রেসটাকে আপনার এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এখানটাতে কী করে বলুন তো, এই গোটা ভ্যালুটাকে এখানে স্টোর করবে না, ও এই মেমোরির অ্যাড্রেসটাকে এখানটাতে স্টোর করে রাখে। যেরকম এই ক্ষেত্রে আমাদের এই পুরো অবজেক্টটা কোন মেমোরিতে রয়েছে বলুন তো, D3। তাই মনে করুন জাভাস্ক্রিপ্ট এখানটাতে লিখে রেখেছে যে D3, ঠিক আছে। এইবার যখনই আপনি এখানটাতে এই অবজেক্টটাকে নিয়ে কোনো একটা অপারেশন করেন, যেরকম মনে করুন আমি এখানে করলাম যে console.log, আর এখানে করলাম যে মাই ফেভারিট সাবজেক্ট ডট, মনে করুন আপনি নেমটাকে দেখতে চাইছেন, এরকমভাবে নেম দেখলেন। তো তখন জাভাস্ক্রিপ্ট কী করে, তখন জাভাস্ক্রিপ্ট আগে দেখে যে এই অবজেক্টের অ্যাড্রেসটা কোথায়। মানে ফার্স্টে জাভাস্ক্রিপ্ট দেখে আচ্ছা এই ভেরিয়েবলটাকে কল করা হয়েছে, আচ্ছা এই ভেরিয়েবলটার মধ্যে কী রয়েছে দেখি। তো তখন জাভাস্ক্রিপ্ট দেখে আচ্ছা এই ভেরিয়েবলটার মধ্যে তো একটা অ্যাড্রেস রয়েছে, কোনো ভ্যালু নেই। তখন জাভাস্ক্রিপ্ট কী করে, এই অ্যাড্রেসে চলে যায় আর গিয়ে দেখে যে এই অ্যাড্রেসের মধ্যে কী রয়েছে। তখন দেখে যে একটা অবজেক্ট রয়েছে। তারপরে মনে করুন ওই অবজেক্টটার মধ্যে থেকে আপনি যে অপারেশনটা করছেন যে ডট আমাকে নামটা দাও, তখন ও আপনাকে নামটা দিয়ে দেয়। তো এরকমভাবে কাইন্ড অফ বলতে পারেন জাভাস্ক্রিপ্ট কাজ করে, যা একটা হাই লেভেলের ধারণা আপনাদেরকে দিলাম যাতে আপনারা এই রেফারেন্সিংয়ের কনসেপ্টটা বুঝতে পারেন। তাহলে দেখুন এই মুহূর্তে আমরা কী করলাম, আমরা দেখলাম যে আমরা যদি এটাকে এখন সেভ করি, আমরা যদি এখানে গিয়ে একবার রিলোডে প্রেস করি, দেখুন আমাদেরকে কিন্তু জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে, তাই না? তাই জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন মনে করুন এরকমভাবে কাজ করে। এইবার কি হয়, আমরা আগের জিনিসটা একটুখানি দেখি, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। আমরা কি করলাম, যে আমরা কি করেছিলাম, আমরা এই মাই ফ্রেন্ড সাবজেক্টের মধ্যে আমাদের এই সাবজেক্টটা দিয়ে দিয়েছিলাম। এবার এই সেম জিনিসটা আমরা এখানে করতে চাইছি। আমি কি করতে চাইছি, আমি এখানটাতে আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাইছি যে মাই ফেভারিট সাবজেক্ট, আর ঠিক সেরকমভাবে আমি এখানটাতে করলাম মাই ফ্রেন্ড ফেভারিট সাবজেক্ট ইকুয়াল টু, ঠিক আমি আগের মতো করব। মনে করুন আমি এখানটাতে এরকম করলাম যে মাই ফ্রেন্ডস ফেভারিট সাবজেক্ট ইকুয়াল টু কী করেছিলাম, আমারটা দিয়ে দিয়েছিলাম। এবার এখানেও আমরা ঠিক সেম ওয়েতে এরকম করতে পারি, এইটা আমরা এরকম করে দিয়ে রাখতে পারি। এইবার এতে করে কি হয় বলুন তো, এই ভেরিয়েবলের মধ্যে কী স্টোর ছিল বলুন তো, এই ভেরিয়েবলটার মধ্যে কী স্টোর ছিল, কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই ভেরিয়েবলটার মধ্যে কিন্তু একটা অ্যাড্রেস স্টোর রয়েছে। কার অ্যাড্রেস, এই অবজেক্টটার অ্যাড্রেস। আর যেহেতু আমি এখন এই মাই ফেভারিট সাবজেক্টকে কাকে দিয়ে দিয়েছি, মাই ফ্রেন্ড ফেভারিট সাবজেক্টকে, তাই এখন কী হবে বলুন তো, এই ভেরিয়েবলের মধ্যে যে অ্যাড্রেসটা ছিল ওটা এখন কে পেয়ে যাবে, এই মাই ফ্রেন্ড সাবজেক্ট পেয়ে যাবে। অর্থাৎ আপনি এরকমভাবে বলতে পারেন, যখনই আমি জিনিসটাকে এরকমভাবে লিখলাম, এই লেট এটা ইকুয়াল টু এইটা, এই যে যখন আমি মনে করুন
এখানটাতে যখন আমি এটা লিখলাম, এটা যখন লিখলাম তখন আক্ষরিক অর্থে কী হবে, এই যে ধরুন ভ্যালুটা রয়েছে, এই যে এই ভ্যালুটা চলে যাবে কার কাছে, এর কাছে। ঠিক আছে, মনে করুন আমি কি করলেন, আপনি সবার প্রথমে একটা মাই ফ্রেন্ড সাবজেক্ট বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন। তাই ভেরিয়েবল ক্রিয়েট করা মানে আপনি বলতে পারেন, এই যে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন, মনে করুন মাই ফ্রেন্ড সাবজেক্ট। এবার আপনি এখানে কি লিখেছেন, মাই ফ্রেন্ড সাবজেক্ট ইকুয়াল টু, দাঁড়ান এটাকে একটু গ্রিন করে দিই, আপনি এখানে লিখেছেন মাই ফ্রেন্ড সাবজেক্ট ইকুয়াল টু মাই ফেভারিট সাবজেক্ট। এবার যখনই আপনি এটা লিখলেন, জাভাস্ক্রিপ্ট কি দেখবে যে এই মাই ফেভারিট সাবজেক্টের মধ্যে কি রয়েছে, দেখবে যে একটা অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটা কার মধ্যে স্টোর করে দেবে, এই ভেরিয়েবলটার মধ্যে, মাই ফ্রেন্ড ফেভারিট সাবজেক্ট। অর্থাৎ মাই ফেভ সাবের মধ্যে কি ছিল, D3, তাই ও কি করবে, ও এইটার মধ্যেও এই সেম D3 অ্যাড্রেসটাকে রেখে দেবে। ঠিক আছে, তাহলে এইবার বলুন তো, এখন এই দুখানা ভেরিয়েবল, অর্থাৎ এই ভেরিয়েবলটা আর এই ভেরিয়েবলটা দুটোই কিন্তু সেম অ্যাড্রেসকে ডিনোট করছে, দেখেছেন, এই যে এই অ্যাড্রেসটাকে D3। অর্থাৎ এখন মাই ফেভারিট সাবজেক্টও ডিরেক্টলি এটাকে অ্যাক্সেস করতে পারবে, আবার আপনার মাই ফ্রেন্ড সাবজেক্টও এটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, কারণ দুটোর মধ্যেই কিন্তু এখন সেম অ্যাড্রেস রয়েছে। তাই এই ক্ষেত্রে মনে করুন যদি কখনো মাই ফ্রেন্ড সাবজেক্ট এই অ্যাড্রেসের ভিতরে থাকা বা এই অবজেক্টের ভিতরে থাকা যদি নেমটাকে চেঞ্জ করে ফেলে, তাহলে কিন্তু এই মাই ফেভারিট সাবজেক্টেরও কিন্তু সেম একই অবস্থা হবে, ও কিন্তু নামটা চেঞ্জ হওয়া অবস্থায় দেখতে পারবে। কারণ কি, দুটোর এখন রেফারেন্স হয়ে গেল, আর এটাকেই বলা হয় অবজেক্ট রেফারেন্স, যেটা কিনা ভেরিয়েবলের ক্ষেত্রে হয় না। দেখুন, যখন আপনি ভেরিয়েবল ক্রিয়েট করেছিলেন তখন কি হয়েছিল, এই ভেরিয়েবলের একটা ভ্যালু, এই ভেরিয়েবলের একটা ভ্যালু। এবার আপনি যদি এই অবস্থাতে এই জাভাস্ক্রিপ্টের জায়গায় মনে করুন আপনি এখন PHP লিখে ফেললেন, তাহলে কি আপনার যে মাই সাবজেক্ট এটাও কি PHP হয়ে যাবে? না, কারণ দুটোর অ্যাড্রেস আলাদা, এ একটা অ্যাড্রেসে থাকে, এ একটা অ্যাড্রেসে থাকে। তাই এই ভ্যালুটা যে চেঞ্জ হয়েছে সেটা এই অ্যাড্রেসে চেঞ্জ হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু চেঞ্জ হয়নি, এই অ্যাড্রেসে ওই সেম জাভাস্ক্রিপ্ট ভ্যালুটা রয়েছে। কিন্তু যখনই আপনি এখানটাতে আসলেন, আসার পরে এখানে কি দেখতে পাচ্ছেন, যে এই যে ধরুন এখানে দুটো ভেরিয়েবল রয়েছে, এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা, এই দুটো ভেরিয়েবলের অ্যাড্রেস কিন্তু সেম। কি অ্যাড্রেস? D3। তাই D3 এর মধ্যে যেই ভ্যালু থাকবে সেটা যে কেউ চেঞ্জ করুক না কেন, তার এফেক্ট কিন্তু অন্যর উপরেও পড়বে। তাই এই অবজেক্টটা যেটা কিনা D3-তে রয়েছে, সেটা যদি আপনার ফ্রেন্ড বা মাই ফ্রেন্ড সাবজেক্ট বলে যে ভেরিয়েবলে সেটা যদি কোনো কিছু চেঞ্জ করে, তাহলে সেই চেঞ্জটা কিন্তু এই আপনার মাই ফেভারিট সাবজেক্টের উপরেও পড়বে, বা সেও কিন্তু সেই আপডেটেড চেঞ্জটাই পাবে। চলুন একটা করে দেখা যাক। তো ফার্স্টে একটা কাজ করি, আমরা এইটুকুনি তো আপনারা বুঝে গেছেন, জাস্ট এবার আমরা একটা কাজ করি, আমরা এইটুকুনিকে জাস্ট একটু কমেন্ট করে দিই, এবার উপরেরটা একটুখানি খুলে দিই। ঠিক আছে, যেটা আপনাদেরকে বোঝালাম, সরি, জাস্ট এটাকে আপনারা খুলে দিন। হ্যাঁ, তো দেখুন এই অবস্থাতে আমরা জানি যে দুটোর মধ্যে সেম জিনিস রয়েছে, তাই না? তাই এইবার মনে করুন আপনি যদি এখানটাতে মাই ফ্রেন্ড সাবে এসে, যেটা আমি একটুখানি আগে দেখালাম, যদি আমরা এটার মধ্যে এসে, এই ভেরিয়েবলটার মধ্যে এসে যদি আমি ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, তাই মাই ফ্রেন্ড সাব যদি আমি এখানে করে দিই যে ইকুয়াল টু মনে করুন PHP, তাহলে এই যে আমি মাই ফ্রেন্ড সাবের মধ্যে চেঞ্জ করলাম, তাহলে কি অটোমেটিক্যালি এটাও চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে না। কারণ কি? কারণ আপনারা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বোঝালাম যে কেন চেঞ্জ হবে না। ঠিক সেই কারণে মাই সাবজেক্টের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট দেখতে পারবেন, আর মাই ফ্রেন্ড সাবজেক্টের মধ্যে আপনি PHP দেখতে পারবেন। আমি এটাকে সেভ করলাম, আমি এখানে যাব, রিলোডে প্রেস করব, দেখুন জাভাস্ক্রিপ্ট আর PHP দেখাচ্ছে, তাই না? বেশ, এবার আমরা আবার এতটুকুকে কমেন্ট করে দিলাম। এবার আমরা নিচেরটুকুকে নিয়ে কাজ করি। তো এবার এটুকুকে আমি জাস্ট ওপেন করে দিলাম। এখানটার কি হচ্ছিল, সেম ওয়েতে, যেটা কিনা আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করলাম, যে এইটার ক্ষেত্রে জিনিসটা কীরকমভাবে হয়, যে যখনই আপনি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা কিছু চেঞ্জ করবেন, সেই ভেরিয়েবলের এফেক্টটা কিন্তু এটার মধ্যেও পড়বে। কারণ কি? কারণ দুটো সেম অ্যাড্রেসের মধ্যে রয়েছে। তাই মনে করুন আমি যদি এখন এখানটাতে গিয়ে মাই ফ্রেন্ড সাবজেক্ট বলে যে অবজেক্টটা রয়েছে, সেটার মধ্যে যদি আমি এখন এরকম করি যে মাই ফ্রেন্ড সাবজেক্ট ডট, মনে করুন আমি এই নেমটাকে অ্যাক্সেস করছি, নেম ইকুয়াল টু, আপনি দিয়ে দিন এখানটাতে PHP, তাহলে বলুন তো এটা কি হবে? যখনই আপনি কি বললেন যে মাই ফ্রেন্ড সাবজেক্ট ডট নেম ইকুয়াল টু PHP, জাভাস্ক্রিপ্ট কী করবে, ও দেখবে মাই ফ্রেন্ড সাবজেক্ট এটা কি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার মধ্যে কি রয়েছে, একটা অ্যাড্রেস রয়েছে, তাই না? যেটা কিনা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই ভেরিয়েবলটার মধ্যে কি রয়েছে, অ্যাড্রেস রয়েছে। তখন জাভাস্ক্রিপ্ট গিয়ে দেখবে যে এই অ্যাড্রেসের মধ্যে কি রয়েছে, তখন দেখবে জাভাস্ক্রিপ্ট ওই অ্যাড্রেসের মধ্যে একটা অবজেক্ট রয়েছে, আর সেই অবজেক্টের নামটাকে আমি পরিবর্তন করতে চাইছি। তখন জাভাস্ক্রিপ্ট কী করবে, যখনই আমি এরকমভাবে এটা দেব,
যে মাই ফ্রেন্ড ফেভারিট সাবজেক্ট ডট নেম ইকুয়াল টু পিএইচপি, তখন জাভাস্ক্রিপ্ট কী করবে, যেহেতু আমি এখানটাতে করেছি, হ্যাঁ মনে করুন আমি এটাকে একটুখানি কপি করে নিলাম, আর আমি এইখানটাতে জাস্ট মনে করুন আমি এখানটাতে এটা চেঞ্জ করছি, এই যে আমি এখানটাতে এইটা লিখেছি। তো এইটা লেখার সাথে সাথে জাভাস্ক্রিপ্ট কী করবে, ও দেখবে এই মাই ফ্রেন্ড সাবজেক্ট এটার মধ্যে কী রয়েছে, ভেরিয়েবলটার মধ্যে দেখবে একটা অ্যাড্রেস রয়েছে, ও সাথে সাথে ওই অ্যাড্রেসের মধ্যে চলে যাবে। যাওয়ার পরে দেখতে পারবে এই যে দেখুন D3 এর মধ্যে কী রয়েছে, একটা অবজেক্ট রয়েছে। এবার আমি কি করতে চাইছি, ওই অবজেক্টটার নামটা পরিবর্তন করে PHP করতে চাইছি, তাই ও কি করবে, এইখানটাতে গিয়ে এই জাভাস্ক্রিপ্টটাকে ও PHP করে দেবে। ঠিক আছে, দেখুন এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। এবার বলুন তো এই যে চেঞ্জটা হলো, এইটা কিন্তু এই ভেরিয়েবলটারও হলো, এই ভেরিয়েবলটারও হলো। কারণ কি, কারণ এই দুটো ভেরিয়েবলই তো সেম অ্যাড্রেসটাকে নিয়ে রয়েছে, তাই না? তাই আপনি চেঞ্জ করলেন কার মধ্যে, মাই ফ্রেন্ড ফেভারিট সাবজেক্টের মধ্যে। তাই এবার আপনি এখানটাতে চেঞ্জ করলেন। এইবার বলুন তো যদি আমি এখানটাতে এইটাকে প্রিন্ট করাই যে console.log মাই ফেভারিট সাবজেক্ট ডট নেম, তাহলে বলুন তো এখানে কী দেখতে পারবো, কারণ এখানে দেখুন মাই ফেভারিট সাবজেক্টের ভিতরে যে নাম রয়েছে সেটার মধ্যে কিন্তু জাভাস্ক্রিপ্ট রয়েছে। তাহলে কি আপনি এখানে জাভাস্ক্রিপ্ট দেখতে পারবেন না পিএইচপি দেখতে পারবেন বলুন তো? যদি আপনি এখানে কনসেপ্ট বুঝে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যান্সারও বলে দিতে পারবেন যে এখানটাতে কী দেখাবে, এখানে কি জাভাস্ক্রিপ্ট দেখাবে না এখানে পিএইচপি দেখাবে। রাইট, এখানটাতে পিএইচপি দেখাবে, কারণ দেখুন মাই ফ্রেন্ড সাবজেক্ট ডট নেম কী করেছিল, পিএইচপি করে দিয়েছিল। আর এই পিএইচপিটা কোথায় করেছিল, এই D3 এর ভিতরে থাকা যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টের ভিতরে করেছিল। আর এই D3 অ্যাড্রেসটা যেরকম আপনার মাই ফ্রেন্ড সাবজেক্ট বলে ভেরিয়েবলটা নিয়ে রয়েছে, সেরকম কে নিয়ে রয়েছে, এই যে মাই ফেভারিট সাবজেক্ট। তাই দুজনাই তো সেম অ্যাড্রেসটাকে রেফারেন্স করছে। তাই যদি কোনো একটা ভেরিয়েবল ওই সেম অ্যাড্রেসটার মধ্যে কোনো একটা কিছু চেঞ্জ করে, তার এফেক্ট কিন্তু এর মধ্যেও পড়বে। তাই দেখুন আপনি এখানটাতে আর জাভাস্ক্রিপ্ট দেখতে পারবেন না, পিএইচপি দেখতে পারবেন। আমি এটাকে সেভ করলাম, আমি এবার এখানটাতে যাব, একবার রিলোডে প্রেস করব, দেখুন কি দেখাচ্ছে আমাকে, পিএইচপি। এইটাকেই বলা হয় জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট রেফারেন্সিং। আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম, এই যে যখন আমি এটাকে আবার করলাম, আনকমেন্ট করলাম, তখন যখন আমরা এই একটা ভেরিয়েবল ইকুয়াল টু আরেকটা ভেরিয়েবল দিচ্ছিলাম, তখন অ্যাকচুয়ালি কী হচ্ছিল, এই ভেরিয়েবলের ভ্যালুটা কপি হয়ে এখানটাতে আসছিল। বাট যখন আমরা সেম জিনিসটা একটা অবজেক্টের ক্ষেত্রে করলাম, তখন আমরা জানি যে যখন আমরা এরকমভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করি, অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলটার মধ্যে এই অবজেক্টটা থাকে না, থাকে কি এই অবজেক্টটা যেখানটাতে ক্রিয়েট হয়েছে মেমোরিতে তার অ্যাড্রেসটা। তাই যখন আমি এই ভেরিয়েবলটাকেই আবার অন্য আরেকটা কাউকে দেবো, তখন আলটিমেটলি কী হবে, এই ভেরিয়েবলটার মধ্যে কী ভ্যালু রয়েছে, এখন একটা অবজেক্টের অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটাই এর কাছে চলে যাবে। তার মানে এখন এর অ্যাড্রেস আর এর অ্যাড্রেস কিন্তু সেম। তাই আপনি যদি এখন এর অ্যাড্রেসের মধ্যে থাকা কোনো একটা জিনিসকে চেঞ্জ করেন, তখন কি হবে আলটিমেটলি, যেহেতু এ আর এ সেম অ্যাড্রেসে রয়েছে, তাই তখন কিন্তু চেঞ্জটা এর মধ্যে আপনি দেখতে পারবেন। আর দেখুন সেটাই হচ্ছে। আর এটাকে অনেকটা আপনি এরকমভাবে ভাবতে পারেন, কিছুক্ষণ আগে আমরা কী বলেছিলাম, একটা এক্সাম্পল দিয়েছিলাম, যখন আপনারা ছোটো ছিলেন তখন আপনার প্যারেন্টস কী করেছিল, আপনাদের দুজনকে আলাদা আলাদা করে 10 টাকা দিয়েছিল। আর আপনি কী করেছিলেন, সেই 10 টাকাটা আপনার নিজের বক্সে রেখেছিলেন, আপনার দাদা তার নিজের বক্সে রেখেছিলেন। এবার যখন আপনারা অনেক বড় হলেন, আপনাদের প্যারেন্টসরা বুঝতে পারলো যে না, এখন ওরা বড় হয়েছে, এখন ওরা টাকা পয়সা নিয়ে কোনো কিছু ঝামেলা করবে না, তখন আপনার প্যারেন্টসরা কী করলেন, আপনাদেরকে আর ইন্ডিভিজুয়ালি টাকা দিতেন না। তাই এটাকে আপনি ভাবতে পারেন, এই যে D3, এটা ভাবতে পারেন যে আপনাদের বাড়ির কোনো লকার হতে পারে যেখানটাতে কোনো টাকা পয়সা রাখা হয়। তো আপনার প্যারেন্টসরা কী করলেন, সেই লকারের দুটো সেম চাবি, একটা আপনাকে দিয়ে দিলেন, একটা আপনার দাদাকে দিয়ে দিলেন। কারণ কি, কারণ এখন যে টাকাটা রয়েছে সেটা সবার টাকা, আপনারও টাকা, আপনার দাদারও টাকা। তাই যেহেতু আপনাদের কাছে সেম চাবি রয়েছে, তাই যে কোনো সময় আপনার দাদা এসে এই লকার খুলে সেখান থেকে টাকা নিতে পারে। আর মনে করুন আগে ছিল 10 টাকা, সেখান থেকে আপনার দাদা নিয়ে গেল 5 টাকা, তাহলে কত পড়ে থাকলো, 5 টাকা। তাই এবার আপনি যদি লকারে এসে দেখেন যে লকারে কত টাকা রয়েছে, আপনি কত পাবেন বলুন তো, এখানে 5 টাকা পাবেন, তাই না? আবার মনে করুন আপনি এসে আপনার যে চাবিটা আছে সেটা দিয়ে লকারে আসলেন, সেখানটাতে মনে করুন 5 টাকা ছিল, তো আপনি আরও 15 টাকা অ্যাড করলেন, এখন কত হয়ে গেল, 20 টাকা। তাই আপনার দাদা যদি কখনো এসে লকারটা খুলে, তাহলে কত দেখতে পারবে, 20 টাকা। তাই ঠিক এইরকমভাবে আপনি জিনিসটা একটু ইমাজিন করতে পারেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আর এইভাবেই রেফারেন্সিংটা কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট রেফারেন্সিং কী হয়। জাভাস্ক্রিপ্টে অবজেক্টটা খুব সুন্দর একটা জিনিস, এই জিনিসটাকে দিয়ে আপনারা বিভিন্ন রকমের খুব দারুণ দারুণ কাজ করতে পারেন। বাট টপিকগুলো খুব ভালোভাবে বুঝে রাখাটা বা বুঝে থাকাটা খুব প্রয়োজন আমাদের জন্য। তো আশা করি আপনারা আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আপনাদের জন্য জাস্ট একটা ছোট্ট নিউজ, আমি রিসেন্টলি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ PHP and Laravel উপর এই কোর্স লঞ্চ করেছি। তো সেখানে যাওয়ার জন্য আপনারা জাস্ট আপনাদের অ্যাড্রেস বারের মধ্যে এই webground.in লিখে সার্চ করবেন।
আপনি এই হোম পেজে চলে আসবেন। তারপরে এখান থেকে কোর্স সমূহতে ক্লিক করবেন, এখানে দেখবেন যে কোর্সটি রয়েছে, এই কোর্সের লিঙ্কে ক্লিক করবেন। তারপরে আপনাকে কোর্সের ইনার পেজে নিয়ে যাবে। অনুগ্রহ করে কোর্সে এনরোল করার আগে এই ভিডিওটি সবথেকে ভালো করে দেখে নেবেন সবার আগে। তারপর নিচে কোর্স কারিকুলাম রয়েছে, সেগুলো দেখতে পারেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ কোর্সটি আপনার ভালো লেগেছে বা পারচেস করবেন, তখন আপনি এখান থেকে আবার হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে একটুখানি নিচের দিকে নামলে আপনি দেখতে পারবেন যে কীভাবে কোর্সটি ক্রয় করবেন সেটির একটি বিস্তারিত একটা বিবরণ দেওয়া রয়েছে, প্লাস একটা ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। কোনো রকমের কোনো সমস্যা হলে আপনি এখান থেকে এই যোগাযোগ সেকশনে গিয়ে যোগাযোগ করতে পারেন, বা আপনি এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের বা ফেসবুক গ্রুপের আপনি লিঙ্ক পাবেন, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছেন তারা কাইন্ডলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন ফেসবুক পেজের আর গ্রুপের আর অন্যান্য ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা কাইন্ডলি সে সমস্ত পেজগুলোতে ভিজিট করবেন, সেগুলোকে ফলো করে রাখবেন, আর গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে যখনই কোনো কন্টেন্ট দেওয়া হোক না কেন কোনো একটা জায়গাতে, তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।